বিকেলের দিকে শুদ্ধ বন্ধুদের নিয়ে কোথায় যেন গেল। সায়নও কাজের কথা বলে গাড়ি নিয়ে বের হলো। শীতলের বাবা শাহাদাত চৌধুরী ছুটি শেষ। দুপুরের পর উনি চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। 3 মাস পর হয়তো আবার আসবে। বাসায় ছেলেরা কেউ নেই, তাই শীতল শখ আর স্বর্ণ বাগানে এলো। ঘাসের উপরে খালি পায়ে হাঁটলো। ফুলের বাগানে পানি দিয়ে দোতলায় বসতেই শ্যাম্য কোথায় থেকে যেন লাফাতে লাফাতে এসে 3টে গোলাপ ছিঁড়ে 3 বোনের কানে গুঁজে দিয়ে ধপ করে বসলো শখের কোলের উপর। তারপর আহ্লাদে স্বরে বলল, আপু, চলো না বৌচুরি খেলি। ভাইয়ারা বাইরে গেছে, যে কোনো সময় চলে আসতে পারে। অন্যদিন খেলবো ভাই, প্লিজ। বৌচুরি না, অন্য কিছুর নাম বল। তাহলে চলো কানামাছি খেলি। আচ্ছা চল। হঠাৎ শীতলের মনে পড়ল দুপুরে পেয়ারা পেড়েছিল, সেগুলো রান্নাঘরে পড়ে আছে। শীতল দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে পেয়ারা এনে সবাইকে দিল। পেয়ারা খেতে খেতেই খেলার প্রস্তুতি নিল। শখের 2 চোখ বেঁধে দেওয়া হলো। শ্যাম, সৃজন, শখ, স্বর্ণ, শীতল খেলায় ব্যস্ত। তারা শখকে কাতুকুতু দিয়ে পালিয়ে যাচ্ছে। শখ বন্ধ চোখে তাদের খুঁজছে। খেলতে খেলতে খিলখিল করে হাসছেও তারা। শিরা তো এসে দাঁড়িয়েছেন বাগানে। 3 যা মিলে সবজি বাগান থেকে সবজি তুলতে তুলতে গল্প করছে। টাটকা সবজিগুলো রান্না হবে আজকে রাতে। তখন চৌধুরী নিবাসের গেট পেরিয়ে পুলিশের গাড়ি এসে থামল। ধপ ধপ করে কয়েকজন পুলিশ গাড়ি থেকে নেমে স্বর্ণকে ঘিরে ধরে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট সুবর্ণ চৌধুরী স্বর্ণ। হঠাৎ চৌধুরী বাড়ির মূল ফটকে পুলিশের গাড়ি দেখে স্বর্ণ, শখ, শ্যাম, সৃজন দাঁড়িয়ে গেছে। তাদের চোখে মুখে বিস্ময়। শুধু শখের চোখ বাঁধা থাকায় সে হাত বাড়িয়ে খুঁজে যাচ্ছে দুষ্টু ভাই বোনদের। পুলিশ দেখা মাত্র শীতল চটজলদি শখের চোখের বাঁধন খুলে বিস্ময় ঝরা কণ্ঠে বলল, এই আপু, ওই দেখো পুলিশ। শীতলের কথা শুনে শখ ভ্রু কুঁচকে তাকিয়ে দেখে সত্যি সত্যি চৌধুরী নিবাসের মূল ফটক পেরিয়ে পুলিশের গাড়ি থেমেছে। কয়েকজন পুলিশ ধাপাধাপ পা ফেলে তাদের সামনে এসে দাঁড়ালো। তীক্ষ্ণ দৃষ্টি মিলে তাদের পরখ করে নেম প্লেটে লেখা ইনসান নামের পুলিশটি অত্যন্ত রুক্ষ কণ্ঠে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট সুবর্ণ চৌধুরী স্বর্ণ। ওনার কথা শুনে ভাই বোনের বিস্ময়ের মাত্রা চূড়ান্ত লেভেল পার করল। তারা একে অপরের মুখ চাওয়াচাই করছে। কি বলবে খই হারিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সায়ন রাজনীতি করলেও পুলিশ কখনো চৌধুরী নিবাসে প্রবেশ করেনি। আর না পুলিশের জেরায় পড়তে হয়েছে তাদের। অথচ স্বর্ণ কি এমন করেছে যে পুলিশ এসেছে চৌধুরী বাড়িতে? পুলিশের কথা শুনেও স্বর্ণের মধ্যে কোনো হেলদোল দেখা দিল না। সে আপন মনে পেয়ারা চিবাতে ব্যস্ত। ভঙ্গিমা দেখে মনে হচ্ছে সে জানতো এমন কিছুই হবে। তাকে ভাবলে সেন দেখে ইনসান নামের পুলিশটি তেছরা হেসে বলল, চলুন তাহলে যাওয়া যাক। কোথায় যাব? আপনাকে শ্বশুরবাড়ি নিয়ে যেতে আমরা আসবো না নিশ্চয়ই? আশাও করি না। কথা বাড়াবেন না, চলুন। আগে প্রমাণ করুন আমি অপরাধী, তারপর যাব। এ কথা বলে স্বর্ণ ঘাসের উপর বসল।
হাতের আধ খাওয়া পেয়ারার দিকে তাকিয়ে বিরক্তি মুখে শীতলকে বলল, কি পেরেছিস সেটা, এত কষ্ট কেন? শীতল জবাব দিল না। হতবাক হয়ে একবার তাকাচ্ছে পুলিশের দিকে আর একবার স্বর্ণের দিকে। পুলিশ ওকে থানায় নিয়ে যাওয়ার কথা বলছে, অথচ এই মেয়ে পুলিশকে দাঁড় করিয়ে রেখে পেয়ারার ভালো মন্দ বিচার করছে। স্বর্ণের মতিগতি দেখে ইনসানের বিরক্তির মাত্রা বাড়ল। একে তো সারাদিন বিশ্রামের সুযোগ পায়নি, মেজাজে চটে আছে, এখন আবার এই মেয়ে নখরা শুরু করেছে। মনে তো চাচ্ছে হিড়হিড় করে টেনে নিয়ে যেতে, কিন্তু আদেশ আছে এই মেয়ে চৌধুরী বাড়ির মেয়ে, তাকে যেন বিন্দু মাত্র অসম্মান না করা হয়। তার উপরে সে নাকি মেজরের মেয়ে। ইনসান বিরক্তির মাত্রা চেপে পুনরায় বলল, চলুন আমাদের সাথে, আপনাকে কিছু দেখানোর আছে। ইচ্ছে করছে না, যা দেখাতে যাচ্ছেন সেটা দেখতে। স্বর্ণের কথা আর পুলিশের মুখ দেখে শখ মুখ টিপে হাসল। এই পুলিশটা যে রাগ চেপে ভদ্রতা দেখাচ্ছে সেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। এদিকে বাড়ির পেছন দিকে পুঁইশাকের লতা বেড়ে ওঠার ও তিন চা মাচা করে পুনরায় বাগানের দিকে এসে পুলিশের গাড়ি দেখে অবাক হলেন। তিনজনই দ্রুত পায়ে এগিয়েও গেলেন। স্বর্ণের মুখের সামনে হ্যান্ডক্যাপ ঝুলিয়ে তাকে অ্যারেস্ট করার কথা বলায় সীতারা চৌধুরী বললেন, ওর অপরাধ? হঠাৎ মহিলা কণ্ঠ শুনে তারা পেছনে তাকিয়ে তিনজন মহিলাকে দেখে বুঝল ওনারা চৌধুরীদের সহধর্মিণী। পরনের পোশাকেও আভিজাত্যের ছাপ। ইনসান ওনাদেরকে যথেষ্ট সম্মান দেখিয়ে জবাব দিল, উনি গতকাল দুপুরে সম্মানিত এক ব্যক্তিকে থাপ্পড় মেরেছে, যা ইচ্ছে তাই বলে অপমান করেছে। সেই ভদ্রলোক আজ মানহানির কেস ফাইল করেছে। কাকে থাপ্পড় মেরেছে স্বর্ণ? কে সেই লোক? কেনই বা মেরেছে? সীতার এসব জিজ্ঞাসা করার আগেই ফোনের টোন বেজে উঠল। শুদ্ধর নাম্বার দেখে উনি কল রিসিভ করতেই শুদ্ধ বলল, পুলিশকে ফোনটা দাও, কথা বলি। সীতারা চৌধুরী ছেলের কথা শুনে ফোন ইনসানের দিকে বাড়িয়ে দিলে ইনসান ফোনটা নিয়ে কানে ঠেকালো। শুদ্ধর বলা কথা কোনো কথা শোনা না গেলেও পুলিশের মুখভঙ্গি থমথমে হয়ে গেল। চোয়াল শক্ত করে শুদ্ধর কথা শুনে গেল। তারপর ফোন ফিরিয়ে দিয়ে সে যেভাবে এসেছিল তারা সেভাবেই চলে গেল। না বাড়তি কথা বলল আর না কাউকে কিছু বলার সুযোগ দিল। পুলিশকে চলে যেতে দেখে সবাই স্বর্ণকে ঘিরে ধরল ঠিকই, কিন্তু কিছু বলার আগেই দ্রুত গতিতে সায়নের গাড়ি ঢুকলো। সায়ন গাড়ি থেকে নেমে পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে কয়েক মিনিট বলে বাগানে এসে দাঁড়ালো। ভাই বোন এবং মা চাচিদের দেখে গম্ভীরতাকে মুছে ফেলে ভ্রুকুচকে বলল, এই তোরা পেয়ারা কোথায় পেলি? আমাকেও দে রেখে একটা চিবাই। শীতল সায়নের কাছ থেকে আগেই সরে বসল। তারপর তার আধখানা পেয়ারার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে দাঁত বের করে হেসে বলল, আমার পেয়ারা খুব টক, শখ আপুরটা নাও। অতঃপর পেয়ারা কাড়াকাড়ি করতে লেগে গেল সায়ন। সীতারা চৌধুরী বারবার মূলত ঘটনা জানতে চাইলেও এ কথা ও কথা বলে এড়িয়ে গেল। ছেলের এমন গাছাড়া ভাব দেখে ওনারা ধরে নিলেন গুরুতর কিছু নয়। গুরুতর কিছু হলে সায়ন নিশ্চয়ই দাঁত বের করে হাসত না। স্বর্ণ সায়নের চালাকি বুঝেও কিচ্ছু বলল না। ভাই বোনদের দুষ্টু মিষ্টি খুনসুটিতে মেন টপিকটা
আপাতত পড়ে গেল। রাত তখন কয়টা হবে? এই একটার কাছাকাছি বোধহয়। নির্জন রাস্তায় এক টগবগে যুবককে মাটির সঙ্গে চেপে ধরে রেখেছে কয়েকজন ছেলে। শোয়ানো ছেলেটার হাত পা দড়ি দিয়ে বাঁধা, চোখে ভয়। গো গো শব্দে বাঁচার আকুতে ছেলেটার চোখে মুখে। কিছুক্ষণ আগেও দাপট দেখিয়ে মা মাসে তুলে বিশ্রী বিশ্রী গালি ছুঁড়েছে, একজনকে ঘুষি মেরে রক্তাক্ত করেছে। এখন নিজেই নিজেই বাঁচার ভয়ে প্রাণ ভিক্ষা চাইছে। এই জন্যই বোধহয় প্রবাদে প্রচলিত, পিপীলিকার পাখা গজায় মরিবার তরে। ঠিক সেই মুহূর্তে বাইকে করে সায়ন উপস্থিত হলো। পরনে 3/4 কালো প্যান্ট ও সাদা টি শার্ট। সে শেষ বাজাতে বাজাতে বাইক স্ট্যান্ড করে চাবি ঘোরাতে ঘোরাতে তাদের কাছে এসে থামল। চারদিকে অন্ধকার। এদিকে রাতের বেলায় গাড়ি ঘোড়া আসে না বিধায় জায়গাটা শুনশান। সায়ন খোঁড়াতে খোঁড়াতে এসে ছেলেদের তাড়া দিয়ে ধারালো ছুরি তুলে নিল। ছুরিটা উল্টো পাল্টে দেখে ধার পরখ করে নিল। সব ঠিকঠাক দেখে সন্তুষ্টির সুরে বলল, ভালোই ধার আছে, আমার এনার্জি কম লস হবে। সায়নের ইশারা পেয়ে ছেলেগুলো ওই ছেলেটাকে আরো শক্ত করে চেপে ধরতেই সায়ন ছেলেটার গাল ধরে শান্ত কণ্ঠে বলল, আমার বাড়ির মেয়ের রেট জানতে চেয়েছিলি শুনলাম, কাজটা ভালো করিসনি। এসব পাগলামি কেউ করে রে পাগলা। এই, ওর মুখটা খুলে দে, মরার আগে কি বলে শুনি। ভাই ভাই, আর করবো না ভাই, মাফ করে দেন প্লিজ। ভাই না, বাপ ডাকলেও ছাড় পাবি না তুই। তোর মরার টিকিট অলরেডি কনফার্ম হয়ে গেছে। আমি আপনার বোনের পা ধরে মাফ চাইব ভাই। আমার অপরাধ আমি স্বীকার করব। শুধু এবারের মতো জান ভিক্ষা দেন ভাই। মাফ করতাম যদি তোর নোংরা কথা শুনে আমার বোনটা না কাঁদত। মাফ করতাম যদি আমার মাকে নিয়ে গালি না দিতে। মাফ করতাম যদি আমার বোনকে তুলে আনার জন্য ভুয়া পুলিশ না পাঠাতে। কি ভেবেছিস পুলিশের পোশাকে গেলে আমরা আমাদের বোনকে তোদের হাতে তুলে দিতাম, আর তোরা আমার আদরের বোনকে খুবলে খাবলে খাবি? এত সোজা না রে, শুয়োরের বাচ্চা না। চৌধুরী নিবাসের মেয়েদের গায়ে কলঙ্ক লেপটানো এত সোজা না। গো খেয়ে রাজনীতির মাঠে নামিনি রে। এ কথা বলে সায়ন ছুরি দিয়ে ছেলেটার গলায় আঁকিবুকি করতে করতে ফিসফিস করে বলতে শুরু করলো, তোকে একটা সিক্রেট বলি শোন। আমরা দুই ভাই, আমি সায়ন, আমার ভাই শুদ্ধ। মজার ব্যাপার হচ্ছে আমাদের কোনো মিল নেই, না দেখতে আর না স্বভাবে। যা আছে সবই অমিল। আমরা দুইজন দুই মেরুর মানুষ। আমাদের রক্ত যেহেতু এক, এক বাবা মায়ের সন্তান। যদি কিছু মিল না থাকে রক্তের বদনাম হয়ে যাবে। তাই কষ্টে সৃষ্টে একটা মিল খুঁজে বের করেছি আমরা। সেটা কি জানিস? আমরা দুজনেই হাইড এন্ড সিক খেলতে এবং খেলাতে ভালো পারি। দক্ষ প্লেয়ার বলতে পারিস। এইটুকু বলতে সায়ন থামল, একা একা ঠোঁট টিপে হাসল। তারপর নক্ষত্র ভরা আকাশের দিকে একবার তাকিয়ে এদিক ওদিক করে ঘাড় ফুটালো। তারপর পুনরায় বলল, আমি ভালোর মুখোশ পরে সবার কাছে ভালো হয়ে চলার চেষ্টা করি, তবে রেগে গেলে অন্য অন্য কথা। আর শুদ্ধর ভেতরেও যা, বাইরেও তা। ও এমন একটা ছেলে নিজের বাপ ভাইয়ের পিছনে
বাঁশ দিয়ে জিজ্ঞাসা করে ব্যথা পেলে নাকি। তাহলে ভাব, একবার ভাব, সে কতটা ক্রেজি। আমি তোকে ছেড়ে দিলেও শুদ্ধ ওর হাতে পড়তে হবে। ওর হাতে পড়লে সহজে মারবে না, তবে তোর বলিষ্ঠ দেহখানা রিসার্চের কাজে লাগাবে। আমার ভাই অপছন্দের কাউকে ধীরে ধীরে মারতে পছন্দ করে না। ধীরে ধীরে মারতে পছন্দ করে, আর ধীরে ধীরে মারলে কষ্ট হবে বেশি। এর চেয়ে আমার হাতে মরে যা, কথা দিচ্ছি আমি কম কষ্টে মারবো তোকে। এই কথা বলে সায়ন ছেলেটাকে কিছু বলার আগেই গলায় ছুরি চালিয়ে দিল। পাক্কা হাত একটুও কাঁপল না। ধারালো ছুরিতে এবড়ো খেবড়ো হলো না। ঠিক যেভাবে কুরবানির পশুকে জবাই করা হয়, ঠিক সেভাবেই জবাই করল সায়ন। তার পরনের তার পরনের জামা কাপড় লাল রক্তে রঞ্জিত। চোখে মুখে উচ্ছ্বাস, ঠোঁটে তৃপ্তির হাসি। ছেলেটার গলা দেহের সঙ্গে খানিকটা লাগিয়ে রেখে সায়ন বসা থেকে উঠে দাঁড়ালো। ছেলেটা পিছলা রাস্তায় ধরফর করছে, গলা দিয়ে গো গো শব্দ বের হচ্ছে। গলার ফাঁক গলিয়ে গলগল করে রক্তের স্রোত বইছে। কয়েক মিনিট ছেলেটা কাটা মুরগির মতো ছটফট করতে করতে একটা সময় থেমে গেল। চোখ খোলা রাখা অবস্থায় তার প্রাণ পাখি দেহ ত্যাগ করল। সায়ন পরনের টি শার্টের দিকে তাকিয়ে বিরক্ত হলো। রক্তমাখা হাতে টি শার্টটা ঝেড়ে ঝুড়ে মুখে বলল, ধুরবাল, জানোয়ারের রক্তের শীতলের স্বাদের টি শার্টটাই নষ্ট করে ফেললাম। এই কথা বলে মুখে বিরক্তিকর শব্দ করে নান্নুর হাতে ছুরিটা দিয়ে বাইকে চেপে বসল। উপস্থিত ছেলেপুলেরাই লাশ গায়েব করতে ওস্তাদ। আলাদা করে কিছু বলতে হবে না তাদের। তবে রাজনীতিবিদ জাহিদ হোসেনের একমাত্র ছেলে অঙ্কনকে মনমতো শাস্তি দিতে পেরে মেজাজ ফুরফুরে। খুব শান্তি লাগছে। মনে হচ্ছে পৃথিবীটা এত রঙিন কেন, সুন্দর কেন। সে নির্জন রাস্তায় বাইকের গতি স্বাভাবিক রেখে শেষ বাজাতে বাজাতে প্রফুল্ল সুরে গান ধরল।